সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যাদের আগামীকাল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টি রয়েছে, তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো তো এই ভিডিওটি বানানোর জন্য। আমরা বলেছিলাম ভিডিও আসবে, তবে আমরা একটু চাপে ছিলাম, আমাদের টিউশন চলছিল। তো অফলাইন টিউশন আবারও শুরু হবে, তো আমরা সন্ধ্যে থেকে সম্পূর্ণ ভিডিও কিন্তু আনবো। এখন আমরা তোমাদের সাথে একটা আলোচনা করছি একটা সেট নিয়ে, 40 নম্বরের গুরুত্বপূর্ণ একটা সেট। তো এই সেটটার মধ্যে থেকে তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কমেন্ট করবে। আর এরকমই প্রশ্ন তোমাদের আসবে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রাষ্ট্রবিজ্ঞান সবারই ফেভারিট সাবজেক্ট, এমনকি আমারও ফেভারিট সাবজেক্ট। তো চলো প্রথমে দেখো কি কীরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে একবার দেখে নাও। আর যেহেতু উত্তর সহ বলবো তাই তোমাদের সময় নষ্ট হবে না। তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। তো তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হলে আমাকে ফ্রেন্ড বানাতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। আর উত্তর সহ বলছি, তো দেখে নাও। প্রথম প্রশ্ন বলা হয়েছে, সমাজের প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হলো রাষ্ট্রবিজ্ঞান। কথাটি কে বলেছে? তোমাদের যদি একটু সমস্যা হয় তাহলে এই উক্তিগুলো নিয়ে তোমাদের একটু সমস্যা হতে পারে, বাকি সব রাষ্ট্রবিজ্ঞানে সব ঠিক আছে। তো সমাজের প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা ও বিশ্লেষণের নামই হলো রাষ্ট্রবিজ্ঞান, এটা কথাটি বলেছে ল্যাসওয়েল। তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করবে। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন রাষ্ট্রবিজ্ঞানী আলোচনাকে শুধুমাত্র রাষ্ট্রের আলোচনার মধ্যে সীমিত রাখার বিরোধী? কোন রাষ্ট্রবিজ্ঞানী এই কথাটা বলেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে রবার্ট ডাল, অর্থাৎ অপশন নাম্বার এ। এগুলো একটু করে মনে রাখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে শুধুমাত্র রাষ্ট্রের আলোচনার মধ্যেই সীমিত রাখবো না, এমন একটা বিরোধী বলেছে রবার্ট ডাল। নেক্সট, আচরণগত দৃষ্টিভঙ্গির জনক কাকে বলে? আচরণগত দৃষ্টিভঙ্গি বলো, অবশ্যই হবে চার্লস মেরিয়াম, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, কথাটি কে বলেছে? রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছে, কে হবে? উত্তর হয়ে যাবে লর্ড ব্রাইস কিন্তু বলেছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর দেখো বিবৃতি, এই রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এরপর দেখো 5 দেখে কি বলেছে, হেগেল রাষ্ট্রকে পৃথিবীর ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছিলেন। তো কারণ কি? না, হেগেল রাষ্ট্রকে একটি সর্বাত্মক এবং ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতি মানবীয় নৈতিক প্রতিষ্ঠানরূপে অভিহিত করেছেন। ঠিক আছে, কারণ এবং বিবৃতি আমরা দেখলাম। তো এখানে দেখো নিচে এবার কি বলেছে তোমাদের জন্য। বলা হয়েছে যে কোনটি সঠিকভাবে বিবৃতি করেছে, তা এ এবং আর উভয়ই সঠিক। আর হলো এ সঠিক বা ক্যাটাগরি ঠিক? অবশ্যই এটা ঠিক নয়। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে অর্থাৎ অপশন নাম্বার বি। কেন? না, হেগেল রাষ্ট্রকে একটি সর্বাত্মক ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতি মানবীয় নৈতিক প্রতিষ্ঠানরূপে অভিহিত করেছে, তো এটা ঠিকই। আবার হেগেল রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছে, এটাও কিন্তু ঠিক। তো এই জন্য এর কারণে এটা বা এমনটা নয় কিন্তু, তাহলে অপশন নাম্বার বিটা আমরা বেছে নেব, যে এ এবং আর সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু উভয় সঠিক, জিনিসটা সঠিক। আচ্ছা দেখো, তৎকালীন গ্রিসে কটি নগর রাষ্ট্র ছিল? একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তৎকালীন প্রাচীনকালে গ্রিসে কটি নগর রাষ্ট্র ছিল? উত্তর হয়ে যাবে 158টি নগর রাষ্ট্র ছিল, মনে রাখবে। যে বৈশিষ্ট্যটি না থাকলে রাষ্ট্র হিসেবে গণ্য করা যায় না। দেখো অনেক কিন্তু, দেখো আমাদের পশ্চিমবঙ্গ কেন বলবো, যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলে রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। তো আমাদের ভারতে যেমন একটা আছে সার্বভৌমত্ব, ভারত একটি সার্বভৌম দেশ। দেখবে ভারতের সংবিধানে 1947 যে তোমাদের যে প্রতিটা বইয়ের সংবিধান আছে, তো সেই সংবিধানে লেখা আছে প্রস্তাবনাতে, ভারত একটি সার্বভৌম দেশ, একটি গণতান্ত্রিক দেশ, একটি ধর্মনিরপেক্ষ দেশ। তো কেন বলা হয়? ভারতের সার্বভৌম আছে। তো এখানে দেখো সরকার থাকলেই যে সেটাকে রাষ্ট্র বলা যাবে, জনগণ থাকলেই যে সেটা রাষ্ট্র বলা যাবে, ভূখণ্ড থাকলেই যে রাষ্ট্র বলা যাবে, এমনটা নয়। সার্বভৌমত্ব থাকতে হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে রাখবে। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে রাষ্ট্রের পাপের প্রতীক বলেছে, অর্থাৎ রাষ্ট্র যত ছোট হবে তত রাষ্ট্রটা পাপে পরিপূর্ণ হবে। তো এই কথাটা কে বলেছেন? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মনে রাখার মতো প্রশ্ন, মনে রাখবে। এটা হবে টিটসকে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সার্বভৌমিকতার কটি দিক আছে? উত্তর হবে সার্বভৌমিকতার, মনে রাখো, 2টি দিক আছে, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট চলে আসবো 10 নম্বর প্রশ্ন। কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের আমরা কি বলবো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো। উত্তর হয়ে যাবে নাগরিক। দেখো, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলে এবং রাষ্ট্রের প্রতি আমাদের যদি অনুগত্য থাকে তবেই তো আমরা নাগরিক। চলো 11 নম্বর প্রশ্ন। জন্মসূত্রে যারা নাগরিকতা অর্জন করে তাদের বলা হয়, জন্মসূত্রেই যারা নাগরিকতা অর্জন করে তাদেরকে কি বলবো? উত্তর হবে তারা স্বাভাবিক নাগরিক। আর জন্মসূত্র থেকে আছে, তো জন্মসূত্রে স্বাভাবিক নাগরিক, অনুমোদিতভাবে নয়। আচ্ছা 12 নম্বর প্রশ্ন। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি অনুষ্ঠিত হয় কোন জায়গায়? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফ্রান্সে কিন্তু এরকমটা হয় যে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক একটা নীতি অনুষ্ঠিত হয়।
13 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকত্ব বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে? এই ধারাগুলো একটু মনে রাখবে। তো এই ধারাটা মনে রাখো, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ তোমাদের যে 9 নম্বর ধারা, এই 9 নম্বর ধারায় কী হয়েছে? ভারতীয় নাগরিকত্ব বিলোপ সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব বিলোপের একটি কারণ কি? তো নাগরিকতা কেন বিলোপ হয়? দেখো 4টে অপশনের মধ্যে তোমরা পারবে যদি একটু মন দিয়ে দেখো, নাগরিকতা কেন বিলোপ হয়। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্য দেশের নাগরিকতা গ্রহণ। আমি যখনই অন্য দেশের নাগরিকতা সিটিজেনশিপ নিয়ে নেবো না, তখনই আমাদের দেশের কিন্তু নাগরিকতা, আমি আর সেই দেশের নাগরিকতা থাকবো না, নাগরিক থাকবো না। তো এটাই মনে রাখবে। তো ভারতীয় পার্লামেন্টের নাগরিকতা আইন প্রণয়ন করে কত সালে? উত্তর হয়ে যাবে 1955, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? 5 থেকে 11 নম্বর ধারায়, অর্থাৎ অপশন দেখো 5 থেকে 11 নম্বর ধারা আমরা দেখে নিই, অর্থাৎ অপশন নাম্বার এ, যে ভারতীয় সংবিধানের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন। তো আমরা একটু তাড়াতাড়ি পড়ে দিচ্ছি, তোমাদেরকে বোঝানোর সময় পাচ্ছি না, কারণ সামনেই তোমাদের টিউশন রয়েছে, আমাদের অফলাইন টিউশন রয়েছে, ক্লাস 11-এর অফলাইন টিউশন রয়েছে। তো অবশ্যই আমরা টিউশনটা সেরে তোমাদের সন্ধ্যে দিকে কিন্তু আরও সেটগুলো নিয়ে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো ভালো করে। চলো নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, সংবিধান হলো সেই সব আইন এবং প্রথা সমষ্টি সেগুলি রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হয়। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী যাবে? উত্তর হবে লর্ড রাইস। তো 17 নম্বর প্রশ্ন কী বললাম? লর্ড রাইস কিন্তু একথা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তো তোমাদের মনে রাখতে হবে। আইন হচ্ছে প্রথার সমষ্টি, আচ্ছা সংবিধান হচ্ছে আইন আর প্রথার সমষ্টি, এটা মনে রাখবে। লর্ড রাইস কিন্তু এই কথাটা বলেছে। 18 নম্বর প্রশ্নটা আমরা একবার দেখে নেব। 18 নম্বর প্রশ্ন কী বলছে? যে সংবিধান হলো সেই সব লিখিত এবং অলিখিত আইনগত বলছে এবং আইন বহির্ভূত নিয়মকানুনের সমষ্টি। দেখো নিয়মকানুনের সমষ্টি বলছে, যার দ্বারা কোনো দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তো এই কথাটা কে বলেছে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অস্টিন রেনি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন চলে আসি। সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে অভিহিত করেছেন কে? সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলেছে, উত্তর হয়ে যাবে ডাইসি বলছেন সংবিধান হলো শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, অলিখিত সংবিধান প্রচলিত আছে। তোমাদের এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, ধরে নাও লিখিত সংবিধান কোথায় প্রচলিত আছে, অলিখিত সংবিধান কোথায় প্রচলিত আছে, তারপরে সুপরিবর্তনীয় সংবিধান কোথায় আছে, দুষ্পরিবর্তনীয় সংবিধান কোথায় আছে, সবথেকে লিখিত সংবিধান মানে সবথেকে বড় সংবিধান কোনটি, সবথেকে বড় লিখিত সংবিধান কোনটি, তারপরে তোমাদের সংবিধান কোথা থেকে, মানে আমাদের ভারতীয় সংবিধানে কোন জিনিসটা কোথা থেকে নিয়ে আসছে, এগুলো একটু স্টার মার্ক করবে, এগুলো পরীক্ষায় আসবেই গ্যারান্টি। তো তোমাদেরকে একটা বলে কি অলিখিত সংবিধান কোথায় প্রচলিত আছে? আমাদের ভারতের সংবিধানটা তোমাদেরকে বলে রাখি, ভারতের সংবিধান হচ্ছে লিখিত প্লাস অলিখিত, লিখিত এবং অলিখিত দুটোর মিশ্রণ। একেবারে লিখিত বলতে পারবো না, একেবারে অলিখিত বলতে পারবো না। তো যদিও আমরা এখন ওই প্রশ্নে আসিনি, 20 নম্বর প্রশ্নটা একবার বলে দিই। 20 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রেট ব্রিটেন, মনে রাখবে যে গ্রেট ব্রিটেনে কিন্তু সংবিধান এখনও প্রচলিত আছে, যেটা হচ্ছে অলিখিত, লেখা নেই, ঠিক আছে। সুপরিবর্তনীয় সংবিধান চালু আছে কোথায়? সুপরিবর্তনীয়, এই সুপরিবর্তনীয় মনেই কিন্তু কি অলিখিত। দেখো অলিখিত সংবিধান তখনই হবে যখন সেটাকে সহজেই পরিবর্তন করা যাবে, তো সহজে পরিবর্তন করে সেটা অলিখিত। তাহলে সুপরিবর্তনীয় সংবিধান অর্থাৎ অলিখিত সংবিধান কোথায় চালু আছে বলে দাও? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ডে কিন্তু সুপরিবর্তনীয় সংবিধান চালু আছে। নেক্সট, লিখিত সংবিধানে একটি ত্রুটি কি? আচ্ছা লিখিত সংবিধান, আমি তো সংবিধানটা লিখে দিলাম, তো এর একটা ত্রুটি তো থাকবেই, প্রত্যেকটা জিনিসেরই কি সুফল কুফল কিছু না কিছু আছে। তো লিখিত সংবিধানে একটা ত্রুটি কী হতে পারে বলো? অবশ্যই কী হবে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? যে রক্ষণশীল, এটা কিন্তু অত্যন্ত রক্ষণশীল, অর্থাৎ এটাকে কেউ কিন্তু পরিবর্তন করতে পারবে না, যেহেতু লেখা আছে তাই সহজেই পরিবর্তন করা যায় না। তো এগুলো তো ঠিকই আছে, কিন্তু রক্ষণশীল, ঠিক আছে। আর বাকিগুলো ত্রুটি নয়, বাকিগুলো খুবই ভালো, কি সুস্পষ্ট, যোগোপযোগী হয়, নাগরিক অধিকার সুরক্ষিত হয়। চলো নেক্সট প্রশ্ন, তোমাদের 23 নম্বর প্রশ্ন বলছে, দেশ যেহেতু দেশের আদর্শ মৌলিক নীতি উল্লেখিত থাকে, তা থেকেই রাষ্ট্র ও ড্যাশ সম্পর্কের যে কী পায়, ড্যাশ সম্পর্কে রূপ প্রকাশ পায়। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? উত্তর হবে সংবিধানে, অর্থাৎ সংবিধানে যেহেতু দেশের আদর্শ আইন মৌলিক নীতি উল্লেখিত থাকে, তাই তা থেকে রাষ্ট্র কী করে, নাগরিকদের যে সম্পর্কের যে রূপটা প্রকাশ পায়। চলো 24 নম্বর প্রশ্ন দেখো। 24 নম্বর প্রশ্ন যেটা বলছিলাম, যে ভারতবাসী নিজেদের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নির্ধারণ করে, এই দাবিটি বাস্তবায়িত হয় কত সালে? উত্তর হবে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। তাই ভারতীয়রা নিজেদের রাজনৈতিক ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে, এই দাবিটা কিন্তু বাস্তবায়িত হয় কত? 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে, অর্থাৎ 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা, ঠিক আছে। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদ গঠনের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের পদক্ষেপগুলি ক্রম অনুসারে সাজিয়ে লেখো। 25 নম্বর প্রশ্ন কি বলছে? যে গণপরিষদ গঠনের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের পদক্ষেপ। তো 25 নম্বর প্রশ্ন কী বলছে? প্রথমে হচ্ছে আমরা বিটাকে নেব, অর্থাৎ আগস্ট প্রস্তাব, তারপর ক্রিপস প্রস্তাব, তারপরে ওয়াভেল পরিকল্পনা এবং তারপর ক্যাবিনেট মিশন। তো এইভাবে কিন্তু গণপরিষদ গঠনের ক্ষেত্রে এই প্রস্তাব, ওই প্রস্তাব, এই প্রস্তাব, তারপরে মিশন, এইভাবেই গণপরিষদ গঠন হয়েছিল, একটু মনে রাখবে। তো এরকম প্রশ্ন তোমাদের পদক্ষেপ কর্মবিন্যাস দিতে পারে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 26 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ একটু আমরা তাড়াতাড়ি বলার চেষ্টা করব। দেখো এটা কি 26 নম্বর প্রশ্ন, তো দেখে নাও একবার।
তো একের সাথে হয়ে যাবে ডি, অর্থাৎ জাতীয় কংগ্রেস হচ্ছে কি, জাতীয় কংগ্রেস হচ্ছে 208টি আসন ছিল। মুসলিম লীগের কটি আসন ছিল বলো? মুসলিম লীগের 73টি আসন কি? উত্তর অবশ্যই মুসলিম লীগের কিন্তু 73টি আসন ছিল। ওকে, চলো। আচ্ছা, তিনের সাথে হয়ে যাবে তোমাদের কমিউনিস্ট দল, এটা হয়ে যাবে বি, অর্থাৎ কমিউনিস্টের দলে 1টি আসন ছিল এবং নির্দলে ছিল 8টি আসন, অর্থাৎ 4 নম্বর হয়ে যাবে সি। তাহলে আমরা এখানে অপশনের মধ্যে কোনটা পাচ্ছি বলো? একের সাথে বি, একের সাথে বি মানে জাতীয় কংগ্রেস বললাম কি 208টি। আচ্ছা, আমরা নিয়ে নিচ্ছি অপশন নাম্বার বিটাকে, তাই তো? অবশ্যই, সরি, অপশন নাম্বার বি হচ্ছে না, সিটা অপশন নাম্বার সি, অর্থাৎ একের সাথে ডি, 2-এর সাথে এ, 3-এর সাথে বি এবং 4-এর সাথে সি। চলো, এইভাবে তোমরা কিন্তু করবে। চলো, 27 নম্বর প্রশ্ন বলছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে কত সালে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম কিন্তু অধিবেশন বসে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। গণপরিষদের খসড়া কমিটির গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সবাই জানো, সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর, তাই তো? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অবশ্যই ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী তিনি ছিলেন গণপরিষদের রক্ষাকর্তা, গণপরিষদের মানে খসড়া কমিটির সভাপতি অবশ্যই ডক্টর আম্বেদকর। এটাও কিন্তু হবে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর আম্বেদকর, গণপরিষদের খসড়া কমিটির প্রথম তোমাদের সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো ঠিক আছে, নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। এই 30 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো ভারতীয় সংবিধানে যে পার্লামেন্টারি এই যে শাসন ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে কোথা থেকে বলো, কোন দেশ থেকে? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে 30 নম্বর প্রশ্ন, উত্তর ব্রিটেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ব্রিটেন। এখান থেকে পার্লামেন্টারি, ভারতের যে পার্লামেন্ট আছে না, সেই পার্লামেন্টের যে ব্যবস্থাটা সেটা ব্রিটেন থেকে নিয়েছে ভারত। আচ্ছা, নেক্সট 31 নম্বর প্রশ্ন, তার ভারতীয় সংবিধানে কটি তপশিল আছে বলো? আচ্ছা, আগে ছিল 8টি, এখন কটি? 12টি। বলার প্রয়োজন নেই, রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তোমরা, তো এগুলো তোমাদেরকে জানতেই হবে। তো ভারতীয় সংবিধানে এখন কটি তপশিল? এখনই বলেছে তো। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই 12টি। ঠিক আছে, আগে ছিল 8টি। ভারতীয় লিখিত সংবিধানের ধারণাটি গৃহীত হয়েছে। তো লিখিত সংবিধানের ধারণা কোথা থেকে গৃহীত হয়েছে? একটু তাড়াতাড়ি বলো। 32 নম্বর প্রশ্ন কী হবে? তোমরা ভেবে নাও, বলতে তো পারবে না, ভেবে নাও এখন। তো আমেরিকা হবে। ওকে, ভারতের লিখিত সংবিধানের ধারণাটি গৃহীত হয়েছে আমেরিকা থেকে। ঠিক আছে, এটা মনে রাখবে। আমি বললাম কোথা থেকে কোনটা। তো সংবিধানের সংশোধনের পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত হয়েছে? 33 নম্বর প্রশ্ন, বলো। উত্তর হবে 368 নম্বর ধারা। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আমরা নিয়েছি 368 নম্বর ধারাতে এটা আছে। ঠিক আছে, ভারতের সংবিধানটাকেও সংশোধন করা যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, মন্ত্রিপরিষদ কাজের জন্য দায়িত্বশীল থাকে কোথায়? বলো, মন্ত্রিপরিষদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে লোকসভায়। মন্ত্রিপরিষদ কিন্তু লোকসভায় দায়িত্বশীল থাকে তাদের কাজের জন্য। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ভারতে আধা যুক্তরাষ্ট্র দেশ বলেছে। ভারতকে আধা যুক্তরাষ্ট্র দেশ কাকে বলেছে? আচ্ছা, কে বলেছে বলো তো? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেসি হোয়ার, অর্থাৎ অপশন নাম্বার এ, ভারতকে আধা যুক্তরাষ্ট্র দেশ বলেছে। নেক্সট 36 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 10 থেকে 11টি করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 থেকে 11টা সংবিধান সংশোধন হয়েছে বলো, 10 থেকে 11টা করা হয়েছে। তো দেখো, ভারতীয় সংবিধানে যেটা বললাম 10 থেকে 11টি তোমার করা হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই 86তম। মনে রাখবে, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10 থেকে 11টি কিন্তু করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে। কি করা হয়েছে? মৌলিক কর্তব্যটাকে একটা বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, নেক্সট দেখো, ভারতীয় সংখ্যালঘু অধিকার দিবস কবে পালন করা হয় বলো? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 18 ডিসেম্বর ভারতের সংখ্যালঘু অধিকার দিবস কিন্তু পালন করা হয়। 38 নম্বর প্রশ্ন দেখো, যে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় কত সালে? ধর্মনিরপেক্ষ এই শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে 1976 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 1976 সাল। আচ্ছা, কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে? দেখো বলছে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়সীমা 21 থেকে 18 করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। আগে কিন্তু 21 বছর হলে মানে ভোট দিতে পারতো, এখন কিন্তু সেটা 18 হলেই করা যাচ্ছে। তো এটা কততম সংশোধনীর মাধ্যমে বলো? ভারতীয় সংবিধানে কততম সংশোধনী? অবশ্যই 39। 39 নম্বর প্রশ্নের উত্তর হবে 61, অর্থাৎ 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আজকে শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা সুপ্রিম কোর্ট, জানা বলা কিছুই নেই। তো অবশ্যই 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আসবে অপশন নাম্বার বি। তো এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো? এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটা নিজেরাই জানো। তো রাষ্ট্রবিজ্ঞান কেন বেছে নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞানকে কেন ভালোবাসলে, তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কি লয়ার নিয়ে পড়তে চাও, ল নিয়ে কি পড়তে চাও, উকিল হতে চাও, বা অন্য কোনো কারণে, বা রাষ্ট্রবিজ্ঞানকে ভালোবেসে, তো এটা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমরা ফিরে আসছি নতুন সেট নিয়ে, নতুন তোমাদের প্রশ্নপত্র নিয়ে এবং সাজেশন নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি ছিলাম তোমাদের সাথে সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।